একটি দল নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র করছে, তাই ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসমাবেশে এই কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে 15 থেকে 16 বছর নিশিরাতে ভোট হয়েছে। এবারও একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি বন্ধের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। এর আগে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী সভায় অংশ নেন তিনি। পরে সুয়াগাজীতে আয়োজিত সভায় তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিয়ে যে যাই মন্তব্য করুক, বিএনপি সরকার গঠন করলে খেটে খাওয়া মানুষের উপকারে নানা পরিকল্পনা বাস্তবায়ন করবে। এর আগে রোববার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন তারেক রহমান। এ সময় শুধু ভোট দেয়া নয়, ভোট শেষে চূড়ান্ত হিসাব নিয়েই ঘরে ফেরার আহ্বান জানান তিনি। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমাদের নির্বাচন হচ্ছে, নিষিদ্ধ নির্বাচন হয়েছে না। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে, ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদের বাড়িতে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলা যেতে হবে, একইভাবে ভোটটা নিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন। বিগত কয়েকটি নির্বাচনের মতো এবারও ভোট ছিনিয়ে নেওয়ার শঙ্কা জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট থেকেই যার যার কেন্দ্র পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। রোববার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ জিতলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা বুলেট প্রুফ বাসে রোববার বেলা 12:30টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ 2012 সালে এই পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখলেন তার সন্তান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তারেক রহমান চট্টগ্রাম নিয়ে তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? আর ওই ইপিজেড আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে। বিএনপি চেয়ারম্যান বলেন, অন্যের সমালোচনা নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। তারেক রহমান বলেন, এবারের নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে চট্টগ্রামের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সবশেষ 2005 সালে এই মাঠে বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। 20 বছর পর বক্তব্য রাখলেন দলের চেয়ারম্যান হিসেবে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেই তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়নে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তারেক রহমান। জানালেন, বিএনপি একমাত্র দল যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পলো গ্রাউন্ড ময়দান, চট্টগ্রাম। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। একই সাথে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেন, কারো কাছে মাথা নত নয়, পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতার। রোববার রাজধানীতে দুটি আলাদা নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। ঢাকা ৬ আসনে নির্বাচনী সমাবেশ করছে জামায়াত। দুপুরে যাত্রাবাড়ির ধূপখোলা মাঠে জনসভায় যোগ দেন দলের আমির।
দাঁড়িপাল্লা আমরা তুলে দেব। তিনি প্রতিশ্রুতি দেন 10 দলীয় জোটের প্রার্থী নির্বাচিত হলে সামাজিক দায়িত্ব পালনই হবে প্রধান কাজ। বলেন, কারো কাছে মাথা নত করবে না জামায়াত, সম্পর্ক হবে ন্যায্যতা ও বন্ধুত্বের। সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি। এর আগে যাত্রাবাড়ির কাজলায় সমাবেশে ভাষণ দেন তিনি। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে রাখার প্রতিশ্রুতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরীক করেছেন যোদ্ধা হিসাবে। আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা? ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেয়া হবে না বলেও সাফ জানান শফিকুর রহমান। বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, নির্বাচনে তারা প্রত্যাখ্যাত হবে। সকল জায়গায় তাদের মেধা, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের আমেজে জমজমাট রাজধানী। সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। এদিকে 11 দলীয় জোটের প্রার্থীরা বলছেন, মানুষ নতুনদের ভোট দিতে মুখিয়ে আছে। চতুর্থ দিনের মতো দিনভর রাজধানীতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। রোববার দুপুর থেকে রাজধানীর শাহজাহানপুর, রাজারবাগ এলাকা সহ নানা জায়গায় প্রচারণা চালান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে। তবে বিএনপির কর্মীদের যে মনোবল আছে, তাতে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় হবেই। তারা যেভাবে 91, 96, 2001 সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঢাকা ৮ আসনে 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি রোববার সকালে মতিঝিল এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি জানান, সাধারণ মানুষ নতুনদের ভোট দিতে আগ্রহী। নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি একদম বন্ধ করে ফেলা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আমরা ভোটারদের থেকে প্রতিশ্রুতিগুলো নিয়ে আসতেছি। উনি বলল, আমি একটু নিরাপদে ঘোরাফেরা করতে চাই, অর্থাৎ এখানে নিরাপত্তার বড় একটা ইস্যু রয়েছে। এবং আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের লিফলেটে লিখেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব রুখে দিয়ে বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি চালান ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ সময় তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, একই সাথে তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করছি। আগের যে অর্থ এবং পেশিশক্তি ছাড়া রাজনীতি করা যায় না, সেই ধারণাটা আমরা ভাঙার চেষ্টা করছি। আর এই ধারায় আমরা এগিয়ে যাব, অনেক জনসমর্থন পাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, রাস্তার সমস্যা সহ নানা বিষয়কে সামনে এনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোট উৎসবে মুখর ঢাকা 11 আসনে একদিকে বিএনপির প্রবীণ প্রার্থী এম.এ. কাইয়ুম, অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা এনসিপির নাহিদ ইসলাম। দুজনেই যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি। এদিকে এলাকার মানুষ মেলাচ্ছেন ভোটের নানা হিসেব নিকেশ। 65 বছর বয়সী মোহাম্মদ কামাল উদ্দিন, পেশায় চা বিক্রেতা। দেখেছেন দেশের দীর্ঘ ইতিহাস, ছেলে দেখেছেন ক্ষমতার পালাবদল, আর সদ্য ভোটার হওয়া নাতির চোখে এখনও উজ্জ্বল 24-এর বিপ্লব। ঢাকা 11 আসনের আফতাবনগরের চায়ের এই দোকানে চলছে ভোট নিয়ে 3 প্রজন্মের বিশ্লেষণ। রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা নিয়ে গঠিত ঢাকা 11 আসনের মোট ভোটার 4,26,555। অভিজ্ঞতার সাথে তারুণ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলছেন এলাকার মানুষ। তরুণ প্রজন্ম না, এজন্য ওনারা আন্দোলন করছেন, রাজপথে থাকতেন। ওনারা ভ্যানগার্ড হিসেবে রাষ্ট্রের ভ্যানগার্ড থাকতেন। রাষ্ট্রের ভ্যানগার্ড না থেকে ওনারা দলের ভ্যানগার্ড, দল তৈরি করার জন্য পাগল হয়ে গেছেন। এমন একটা দেশ চাই আমাদের এই বাংলাদেশটা, যে দুর্নীতি, যে এই দেশের টাকা ওই দেশে জানা যাইতে পারে, এরকম একটা দেশ চাই। আগে সরকার যেগুলো করেছে, আমার মনে হয় নতুন প্রজন্ম এসেই একটু ভালো করতে পারবে।
সে কারণে আমি নতুন প্রজন্ম বেছে নিতেছি। আসনটিতে ধানের শীষের প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। গত ১.৫ দশকের চড়াই উতরাই পেরিয়ে এলাকায় শক্তিশালী অবস্থানে বিএনপির এই নেতা। যে ভোটের অধিকার যত ফিরে পেয়েছে এবং আমাদের অতীত কর্মকাণ্ড দলের প্রতি আমাদের নিবেদিত এবং এই দল এই সংগ্রামে ছিল, সব মিলিয়ে আমি আশা করি যে আগামী নির্বাচনে আমাদেরকে বিজয়ী হবে। আর প্রথাগত ভোটের সমীকরণ পাল্টাতে মাঠে তরুণ নেতা নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টির এই প্রার্থী পাচ্ছেন জামায়াত সহ 10 দলীয় ঐক্যজোটের সমর্থনও। শাপলাকলি প্রতীকে তিনি হতে চান নতুন প্রজন্মের প্রতিনিধি। এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, চাঁদাবাজ এবং সন্ত্রাস। আমরা কথা দিচ্ছি, আমরা এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব, সমস্যার সমাধান করব। ভোটের লড়াইটা এখানে মূলত দ্বিমুখী। দলীয় একক শক্তি হিসেবে অভিজ্ঞ বিএনপি আর তার বিপরীতে এনসিপি ও তাদের মিত্র ইসলামী দলগুলোর সমর্থন। নির্বাচনী কৌশল কার কতটা কাজে দিবে তা দেখতে অপেক্ষা করতে হবে ভোট পর্যন্ত। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত 4টি আসনেই চ্যালেঞ্জ দিতে চায় জামায়াতে ইসলামী। আর বড় দুই দলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। তবে জনপ্রতিনিধি নির্বাচনে সতর্ক এলাকাবাসী। আর নির্বিঘ্ন ভোট আয়োজনে সক্ষমতার প্রমাণ দিতে চায় নির্বাচন কমিশন। লক্ষ্মীপুরে 4টি সংসদীয় আসন ঘিরে বিভিন্ন দলের প্রার্থী কর্মী সমর্থকদের প্রচারণায় সরগরম পুরো জেলা। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও ভোটের আমেজ। তবে আলোচনার কেন্দ্রে লক্ষ্মীপুর 3 সদর আসন। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচনে জয় পায় বিএনপি। 2014 ও 2018 সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে এবার সুষ্ঠু ভোটে জয়ের আশা 2বারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী। তারেক রহমানের নেতৃত্বে যখন আসবেন এবং আমরা নির্বাচিত হয়ে এই মানুষের খেদমত করার যখন সুযোগ পাবো, অতীতও করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিমের। অনেক জায়গায় দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তার। প্রতিটি জায়গায় কিন্তু এখনো বিএনপির পক্ষ থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, আমরা আশা করি প্রশাসন সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের লড়াইয়ে বড় দুই দলকে চ্যালেঞ্জ জানাতে চায় ইসলামী আন্দোলন। হাত পাখাকেই বেছে নেবে এলাকাবাসী আশা প্রার্থী। প্রশাসন যদি 100% দায়িত্ব নেয়, প্রশাসন বলতে হবে যে না, প্রার্থীর নিরাপত্তা না, আমরা ভোটারের নিরাপত্তা দেব, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় জনগণ যাবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। এদিকে প্রচারণার প্রথম দিনেই ব্যানার টাঙানো নিয়ে সদরের জামাত বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত হন 5 জন। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গঠনে যোগ্য প্রার্থী চান ভোটাররা। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভালো সহযোগ্য প্রার্থী চাই, যেন আমাদেরকে ভালোভাবে সেবা দিতে পারে। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ন্যায়পরায়ণ একজন ব্যক্তি চাই। বিএনপির প্রার্থী রয়েছে, জামাত ইসলামের প্রার্থী রয়েছে, এনসিপির প্রার্থী রয়েছে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সহ অন্যান্য বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। আমরা আশা করছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা অব্যাহত থাকবে। লক্ষ্মীপুরের 4টি আসনে 29 প্রার্থী। জেলায় মোট ভোটার 16,37,956 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে রাজধানীতে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলেও জানান সিইসি। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, ইইউ এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনের কূটনীতিকদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসির প্রস্তুতিতে সন্তোষ জানান কূটনীতিকরা। এই নির্বাচনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সবাইকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিকে সন্তোষজনক মনে হচ্ছে। সিইসি জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিদেশি কূটনীতিকরা ইসির প্রতি শতভাগ আস্থা জানিয়েছেন। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল
ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। এদিকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবিতে ইসিকে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। বরিশাল ৩ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় হামলার অভিযোগ দেয় দলটি। পুলিশ কর্তৃপক্ষ সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এর প্রভাবটা দেখতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশনকে এটা অবহিত করে বলেছি যে আপনারা যদি এই জিনিসগুলোকে ওভারকাম করাতে না পারেন, তাহলে এত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে একটা আশাপূর্ণ নির্বাচন, একটা চমকপ্রদ নির্বাচন বা উৎসবমুখর নির্বাচনের কথা বলছি, এটা দিন শেষে আমাদের কাছে মনে হবে যে এগুলো সবগুলো একটা বাগাড়ম্বর। দিল্লির গোলাম হিসেবে যারা পরিচিত, যাদের ক্যাবলা হচ্ছে দিল্লিতে, সেই জাতীয় পার্টিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা চূড়ান্ত ক্ষতিগ্রস্তের দিকে বাংলাদেশকে ধাবিত করছি। জাপাকে নিষিদ্ধ না করলে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্র অধিকার পরিষদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে নারী ভোটারদের গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। জেলায় নারী ভোটারের সংখ্যা 10 লাখেরও বেশি। নারী ভোটারদের সমর্থন নিয়ে জয় নিশ্চিতের চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দলের। তবে নারী ভোটাররা বলছেন বুঝে শুনে তারা যোগ্য প্রার্থী খুঁজে নেবেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাঙ্গণে পরিচিত মুখ চা দোকানি মমতাজ। এক যুগেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে 2 শতাধিক কাপ চা বিক্রি করলেও তার সংসারে ভাগ্য বদলায়নি। নির্বাচনেও তার জীবনে কোনো প্রভাব পড়ে না, এমনটাই জানালেন খেটে খাওয়া স্বল্প আয়ের এই নারী। সরকার যায় আজ 15 বছর ধরে চা বেচতেছি, আঙ্গার নাপ নুসন করম না, পোলাপান নিয়ে চলি, পোলাপান নিয়ে খাই, পোলাপান নিয়ে খাওয়াই, পোলাপান নিয়ে চলি। এবার বুড়া বুড়ি আইতেছে, আঙ্গা বুড় দিব না দিব তাও করবাই না। মমতাজের মতোই বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে জামালপুরের অনেক নারীকে। গত নির্বাচনগুলোতে নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের ফুলঝুরি থাকলেও কার্যত কোনো ফল পাননি নারীরা। এই যেমন ধরেন বাল্যবিবাহ, তারপর হচ্ছে বাসা থেকে একটা প্রতিবন্ধকতা থাকে, বাইরে পড়াশোনা করতে দেওয়া হয় না। তারপর হচ্ছে যে নির্যাতন করে, স্বামী নির্যাতন করে বা শ্বশুর শাশুড়িরা নির্যাতন করে। তারপর বাবা মারাও চায় না যে মেয়েরা পড়াশোনা করুক। আমাদের এখানকার প্রান্তিক পরিবারের মেয়েদের যে অসুবিধাগুলো, তারা আসলে অনেকটা গৃহবন্দী এবং তারা নিজেরা কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না। মেয়েদের কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করতে হবে। এবারের নির্বাচনে জামালপুরের 5টি আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে প্রায় 3,912 জন বেশি। তাদের ভোট যে পাবে সে প্রার্থীর জয় নিশ্চিত, এমন বিশ্লেষণ থেকে রাজনৈতিক দলগুলোর নারী ভোটারদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দিলে যে দেশের যে আগামী দিনের উন্নয়ন বিপ্লব ঘটবে, সেই বিপ্লবে নারীদেরকেও সম অধিকারের ভিত্তিতে আমরা নারীদেরকেও নিয়ে রাজনীতি করব এবং দেশ গড়ার ক্ষেত্রে তাদের যার যার যোগ্য অবস্থানে দিয়ে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। পুরুষের পাশাপাশি নারীদের এই ভোটকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এবং নারীদের কাছে আমরা চাচ্ছি যে একটি ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে জামালপুরে একটি নেতৃত্বের পরিবর্তন হবে। জেলার 5 আসনে মোট নারী ভোটার 10,58,041 জন। সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছে জামালপুর সদর 5 আসনে। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির 16 জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। দুদক সূত্র বলছে তাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে জামায়াত এবং এনসিপির কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অনুসন্ধান করছে না দুদক। আসন্ন সংসদ নির্বাচনে 891 জন প্রার্থী কোটিপতি। সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। তাদের মধ্যে 27 জন শত কোটি টাকার মালিক। এর 16 জন প্রার্থী বিএনপির, বাকি 9 জন স্বতন্ত্র। তারাও সবাই বিএনপির নেতা। তবে কারো নামই প্রকাশ করেনি গবেষণা সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে টিআইবির তালিকা ধরে এরই মধ্যে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তবে এখনই কারো নাম প্রকাশ করতে চায় না সংস্থাটি। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সেই বিষয়গুলো এই সংক্রান্ত যে কমিটি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এনসিপির প্রার্থী সার্জিস আলমের হলফনামা ও আয়কর নথির তথ্য বিভ্রাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সার্জিস বা এনসিপির অন্য কোনো প্রার্থীর বিষয়ে তদন্ত করছে না দুদক।
আমাদের কাছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে সেটা যদি আপনারা উপস্থাপন করেন এবং কোনো মাধ্যম যদি সেটা আমাদের কাছে আসে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী অবশ্যই সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এদিকে জাতীয় পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। অবশ্য জামায়াতের কোনো প্রার্থীর বিরুদ্ধে অনুসন্ধান করছে না দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য দিল্লিতে প্রচারের সুযোগ দেয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। রোববার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও প্রচার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ নির্বাচন ব্যাহত করতে তার অনুগতদের সন্ত্রাসে উস্কানি দেয়। একই সাথে অন্তর্বর্তী সরকারকে অপসারণের আহ্বান জানান পলাতক আওয়ামী লীগ সভাপতি। এমন বক্তব্য প্রচারে ভারত অনুমতি দেয় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত এবং হতবাক। বিবৃতিতে প্রত্যাপরণ চুক্তি মেনে শেখ হাসিনাকে হস্তান্তরের বাধ্যবাধকতা পূরণ না করায় ঢাকা দুঃখিত বলেও উল্লেখ করা হয়। আর বলা হয়, নির্বাচন ঘিরে সহিংসতা ও সন্ত্রাসের ষড়যন্ত্র ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চলতি মাসে এ নিয়ে এটি তাদের তৃতীয় ফোন আলাপ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। পারস্পরিক লাভের স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন তারা। ফোন আলাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ ও সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তারা। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। আবাসিক ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ কয়েকজন কর্মকর্তাকে ২০ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে প্রশাসনিক ভবনের তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০ ব্যাচের তারা। শিক্ষার্থীদের দাবি, আবাসিক ভাতার তালিকায় ২০২৪-২৫ সেশনের ২০তম ব্যাচ অন্তর্ভুক্ত থাকলেও তাদের প্রথম কিস্তি বাদ দেওয়া হয়েছে। এই সেশনের ১৯৮৩ জন আবাসন ভাতার আওতাভুক্ত থাকলেও না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর জেরে রোববার সকাল থেকেই প্রশাসনিক ভবনে ভিসি ও প্রক্টর সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবস্থান করে তারাও ভিত্তির তালিকাভুক্ত হয়েছে, কিন্তু ২০ ব্যাচকে ভিত্তির তালিকাভুক্ত থেকে প্রথম কিস্তিতে বাধ্য হয়েছে, যা আমরা মনে করি সম্পূর্ণ দ্বিচারিতামূলক সিদ্ধান্ত। আমরা বলতে চাই, এই রকম মুনাফেকি, এই রকম গুজবকারী মববাদী শিবিরকে আমরা এই ক্যাম্পাস থেকে বয়কট করলাম। আমরা এই ধরনের ছাত্র সংসদ চাই নাই। এই নিয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। কুণ্ড, আমাদেরকে একটু জানাবেন, আসলে আমরা যেটা দেখছিলাম যে ২০ ঘন্টা যাবৎ তারা অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসনকে, এবং তাদের দাবিগুলো আসলে প্রশাসন সায় দিচ্ছেন কিনা বা সবশেষ পরিস্থিতি কি বলছেন, আর এই বিষয়ে যারা অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রছাত্রীরা, তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? গতকাল সকাল 10টার পর থেকেই আসলে উপাচার্য রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ সাবিনা শারমিন সহ এখানে ৮-১০ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় ২৪ ঘন্টা হতে চললো, আর কিছুক্ষণ পরে যদি আধা ঘন্টা পর হয় তাহলেই সেই ২৪ ঘন্টা হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা শিক্ষার্থীদের অনড় অবস্থানটাই দেখছি। আপনাকে দেখাতে চাই যে এখানে বেশ কিছু শিক্ষার্থী তারা স্লোগান দিচ্ছে এবং তাদের দাবির মেনে নিতে প্রশাসনকে একটি চাপ দিচ্ছে। আপনি জানেন যে গত বছর এই অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা আন্দোলনের প্রেক্ষিতেই সরকার আবাসন বৃত্তি চালুর উদ্যোগটা নেয় এবং প্রায় ৯ মাস পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে আবাসন ভাতার একটি তালিকা প্রকাশ করে।
তালিকা প্রকাশ করলে গত বৃহস্পতিবার সেই তালিকাটা প্রকাশ করা হয় এবং এইখানে কিন্তু আপনার বিভিন্ন ব্যাচের প্রায় 13,000-এর মতো শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করে, কিন্তু নবীন যে শিক্ষার্থীরা আছে যারা 20 ব্যাচের এবং 24-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের তালিকাটা করা হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জুন থেকে ডিসেম্বর এই 6 মাস তারা এখানে তাদের যে ভাতা, আবাসন ভাতা সেটা পাবে, কিন্তু এইটি মানতে নারাজ এই নবীন শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের যেহেতু তারা প্রায় গত বছরের জুন জুলাই ভর্তি হয়েছে, তাদেরকে সেইখান থেকেই ধরে অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে যে মাসগুলো সেই মাসগুলোর ভাতাও তাদেরকে দিতে হবে। এইটা নিয়ে কিন্তু সংকটটা তৈরি হয়েছে এবং যেমনটি বলছিলাম গত কালকে 10টার পর থেকেই এখানে উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর সকলকে প্রায় 8 থেকে 10 জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবির এক দফা দাবি বলা চলে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ভাতার তালিকাটা প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত এখানে তারা এখান থেকে সরে যাবেন না, এমনটি তারা বলছেন। আরেকটি বিষয়, এখানে তারা কিছু অভিযোগ করেছেন যে 20 ব্যাচের অর্থাৎ 24-25 সেশনের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করলেও আগের ব্যাচের যারা যে সব মেয়েরা হল পেয়েছে তাদেরকে কিন্তু ভাতার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা নিয়েও তারা একটি ক্ষোভ জানিয়েছেন যে যারা হলে সিট পেয়েছেন তারাও কেন ভাতা পাবেন, এমনটি বলছেন। আরেকটা জিনিস পরিষ্কার করতে বলেছেন যে ভাতার যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেখানে ঠিক কত টাকা দেয়া হবে সেটিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ তারা এখানে তাদের দাবির পক্ষেই অবস্থান নিয়েছেন এবং নবীন শিক্ষার্থীরা বলছেন যে তাদের তালিকা যতক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধই রাখা হবে এই কর্মকর্তাদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। গাজীপুরে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের 24 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন ব্যাংকের 2 কর্মী। রোববার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ভোগড়া বাইপাস শাখা থেকে 24 লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে চান্দনা চৌরাস্তার প্রধান শাখায় জমা দিতে যাচ্ছিলেন হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে 2-3টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ব্যাংক কর্মীদের মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। আর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, আমাদেরকে একটু জানাবেন যে এই যে দিনে দুপুরে আসলে গতকাল যে ঘটনা ঘটলো, 24 লক্ষ টাকার মতো ছিনতাই হয়েছে দুর্বৃত্তদের যে অবস্থান, সেখানে এখন পর্যন্ত তাদেরকে আসলে গ্রেফতার করা গিয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে? দেখুন, যে ঘটনাটি ঘটেছে বিকেল 4টা থেকে সোয়া 4টার ভিতরে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় কাজিমউদ্দিন যে স্কুলটি রয়েছে তার পাশেই, এবং এটি একটি ব্যস্ততম সড়ক, আঞ্চলিক সড়ক হলেও এখানে কিন্তু অনেক লোকজনই চলাফেরা করে। পাশেই মার্কেট রয়েছে, দোকানপাট খোলা ছিল এবং আমি কয়েকজন দোকানির সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে 4টা থেকে সোয়া 4টার দিকে তারা বিকট কয়েকটি শব্দ শুনতে পান এবং এরপরে তারা আতঙ্কগ্রস্ত দোকানের যে শাটার সেটি লাগিয়ে ফেলেন। এরপরে কিন্তু দুর্বৃত্তরা যারা 2 থেকে 3টি মোটরসাইকেল যোগে এসেছিলেন তারা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকের যে কর্মকর্তা 2 জন তাদের বহনকারী রিক্সাকে গতিরোধ করে সেই তাদের মারধর করে 24 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকাবাসী বলছেন যে দিন দুপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি তাদের জন্য উদ্বেগের এবং চান্দনা চৌরাস্তার মতন ব্যস্ততম এলাকায় এই ঘটনা তারা কখনোই কামনা করেনি। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশ যেটি বলছেন যে এর মধ্যে এখানকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং এই ঘটনায় গতকালই একটি মামলা হয়েছে যে
ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন হাবিবুর রহমান, তিনি অজ্ঞাতনামা আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। এবং আজকেও কিন্তু আমরা দেখেছি এখানে পুলিশ এসেছে এবং স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। তবে আমরা যেটি জেনেছি এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যদিও পুলিশ বলছে যে দুর্বৃত্তদের ধরতে তারা অভিযান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে কোনো আসামি আসলে এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই ছিল গাজীপুরের ব্যাংকের টাকা লুটের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। আসছে রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর বিগত সরকারের অযাচিত প্রকল্প, বিনিয়োগের তুলনায় লাভ কম। রোববার সচিবালয়ে টাস্ক ফোর্সের সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। চাঁদ দেখা সাপেক্ষে 18 ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস, অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পরই রোজা শুরু। তাই রোজায় খাদ্যপণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে রাখতে বৈঠক করে টাস্ক ফোর্স। পরে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, এবার রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। গতবারের চেয়ে এবার 40% পণ্য বেশি আমদানি করা হয়েছে, তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে। বাজার মূল্য স্থিতিশীল, সরবরাহ কেন্দ্রিক যদি কোনো জটিলতা না থাকে, আশা করা যায় যে রমজানে পণ্য মূল্য আরও নামবে ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর অপ্রয়োজনীয় প্রকল্প, এটি এখন সরকারের বড় দায়। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের বিষয়ে তিনি জানেন না। আমি এরকম একটা আমি জানি না, আমি যেটা জানি না সেটা আমি তো বলতেই পারি যে আমি জানি না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।